যে ঈশান কোণে টয়লেট করলে সত্যিই ক্ষতি হয় বা কি হতে পারে, একটুখানি ওই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে দিন। এটা বাস্তু কেন করানো দরকার? বেসিক্যালি আমরা যে জায়গায় বাস করি সেই বাস করার জায়গা, একটা কথা আমি জিজ্ঞেস করছি, বাড়িতে যদি কোনো জায়গায় গোলমাল হয়ে থাকে, বাস্তু অনুযায়ী যদি ভুল জায়গায় টয়লেট হয়ে থাকে, এরকম নয় যে গোটা টয়লেটটাকে ভেঙে দিতে হবে। তো যদি হয় সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে মাঝখানে কম্পাস নিয়ে দাঁড়িয়ে যেটা ঈশান কোণ সেটাই হবে। পড়াশোনার ক্ষেত্রে সেই বাড়ির ছেলেমেয়েরা এমন কোনো লাইন চুজ করলো যে লাইনটা এগিয়ে থেকে পড়া শেষ করার পরে কোনো কেরিয়ার নেই। আচ্ছা, তোমরা আমাকে প্রচুর প্রশ্ন করতে, দিদিভাই তোমার এত সুন্দর একটা রান্নাঘর রয়েছে সেটা ফেলে তুমি কেন বারান্দায় রান্না করছো? তোমাদেরকে আমি অনেকবার রিপ্লাই করেছি যে একটু বাস্তু প্রবলেমের জন্য আমি এখানে রান্না করছি। হ্যাঁ, আমি একজন বাস্তুবিদ দাদাকে দেখিয়েছিলাম এবং সেই দাদাই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে এখানে রান্না করাটা আমাদের ফ্যামিলির জন্য মঙ্গলময় নয়, তো আমরা ওই বারান্দায় রান্না করলে আমাদের সব দিক থেকে ভালো। আর আমার রান্নাঘরে একটা আগুন লাগার মানে একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো, যেটা আমার ভুলেই হয়েছিল, তারপরেও হয়তো ঘটার ছিল তাই ভুলটা হয়েছিল, এরকম কিছু একটা মাথায় ক্লিক করেছিল। তারপরেই আমি একজন বাস্তুবিদ ডেকে দেখাই বাড়িতে, এবং দেখানোর পরে আমাকে এটাই সাজেস্ট করে। তো সেটা আজকে তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমি রান্নাঘরটা কেন চেঞ্জ করেছি। আর হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো সেই বাস্তুবিদ দাদা এবং একজন দিদির সঙ্গে, যিনি আমাদেরকে সুপরামর্শ দেন, এবং আশা রাখবো এই ভিডিওটা দেখার পরে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো হবে, বা তোমরা চাইলেই দাদা বা দিদির সঙ্গেও যোগাযোগ করে তোমাদের নিজেদের জীবন আরও সুন্দর করতে পারবে। কিছু শুনে নেবো যে বাস্তু কেন করানো উচিত মানুষের, বাস্তু করালে বাস্তু থেকে কি কি সমস্যা আসতে পারে কিছু আর কি আমি শুনে নেবো। তো এই যে দাদা দাদা কিছু বলুন যে বাস্তু কেন করানো উচিত। আচ্ছা, আমরা এখন বাস্তু আসছি পরে। তো আমার সঙ্গে রয়েছে প্রদীপ এবং লীনার পুত্র, ছোট পুত্র থিবাংশ এন মণ্ডল। এর নামটা আমরা দুজনে মিলে দিয়েছি অ্যাস্ট্রোলজি এবং নিউমোরোলজিকে মিলিয়ে। আপনারা কমেন্ট করবেন এই নামটা কেমন শুনতে লাগলো। এর একটা সুন্দর অর্থ আছে। প্রচুর কমেন্ট এসছে যে দিদিভাই নামটা এরকম কেন রেখেছো, নামের মানেটা কি? সার্বিক উন্নয়ন ওর হয়, তো সেইভাবেই এটাকে তৈরি করা হয়েছে। এবং 16 সংস্কার একটা শিশুর করা দরকার, তার মধ্যে সেই সংস্কার অনুযায়ী ওর সব কিছু নামকরণ করিয়েছিলাম সিস্টেমে। বাস্তু কেন করানো দরকার? বেসিক্যালি আমরা যে জায়গায় বাস করি সেই বাস করার জায়গাটা যদি আমার জন্য অনুকূল হয়, তাহলে আমি যে প্রচেষ্টাটা করছি রোজগার করার জন্য, বা আমি যদি বাচ্চা ছেলে হই তাহলে পড়াশোনার জন্য, সেই প্রচেষ্টাটা আমার রেজাল্ট বেটার এনে দেবে। কারণ আমি স্রোতের অনুকূলে যদি হাঁটি বা গাড়ি চালাই বা নৌকা বাই, তাহলে আমার কম পরিশ্রমে আমি অনেকটা ডেস্টিনেশন যেতে পারবো। আর যদি প্রতিকূলে হাঁটি, আমি যদি বাস্তু দোষ করে ফেলি, ভুল করে ফেলি, তখন আমার জীবনে কষ্ট বাড়বে, পরিশ্রম বাড়বে, চেষ্টা বেশি করতে হবে, তারপরে আমি রেজাল্ট ততটা পাবো না, বেটার বা বলতে পারি রাদার কম পাবো। তো আমরা তো মানুষ, আমরা তো ইন্টেলিজেন্ট, আমরা প্রত্যেকে নিজের ভালোটা চাই, এবং ঈশ্বরের সব থেকে ভালো সৃষ্টি আমরা, তো মোস্ট ইন্টেলিজেন্ট স্পিসিস আমরা। নিজের অপটিমাইজ করাটা উচিত, নিজের ইনকামকে বাড়ানো উচিত, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বাড়ানো উচিত, নিজের সুস্বাস্থ্যটা আরও বেটার করা উচিত। এগুলো কিন্তু অনেকটাই আমাদের হাতে আছে যদি আমরা চাই। সামান্য কিছু ছোট ছোট বাস্তু পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারবো। যদি আপনাদের কারো জীবনে কোনো সমস্যা থাকে, সেটা নিজের লেভেলে চেষ্টা করার পরও যদি দেখেন সলভ হচ্ছেন না, অর্থাৎ আপনি আপনার পুরুষাকারকে কাজে লাগালেন, আপনার বুদ্ধিকে কাজে লাগালেন, আপনার শক্তি সামর্থ্য কানেকশনকে কাজে লাগালেন, তারপরেও যদি দেখেন যে সেই কাজটা সলভ হচ্ছে না, তখন আপনাকে জানতে হবে যে আরও কিছু আছে যেটার জন্য হয়তো হচ্ছে না। মেবি সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে, মেবি সেটা নিউমোরোলজি হতে পারে, মেবি সেটা বাস্তু হতে পারে। এগুলোর মধ্যে বাস্তুটা বেশি পাওয়ারফুল। কারণ কি, একবার বাড়িতে একটা বাস্তু চেঞ্জ করলে বাড়ির সকলে কিন্তু সেইটার বেনিফিট পায়। কিন্তু অ্যাস্ট্রোলজি করলে যার হাতে, যেমন আমি এই আংটি পরে আছি, এর এফেক্ট কিন্তু আমিই পাবো, প্রদীপ বা লীনা পাবে না, বা এই বাড়িতে যারা বাস করছে তারা পাবে না। বাট যে বাড়িতে বাস্তু করা হলো, যদি একটা মেম্বার বা 10টা মেম্বার বা 50টা মেম্বার থেকে, প্রত্যেকেই তার বেনিফিট পাবে। তো বাস্তু এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অ্যাকচুয়ালি দুজন, আমি এবং ম্যাডাম একসাথেই করি। ম্যাডাম এবার একটু বলুন। বেরিয়েছে অ্যাস্ট্রোলজির সঙ্গে বাস্তুকে যোগ করে বাস্তু করা হয়। তো এইভাবে করলে কি হয়, স্পেসিফিক হওয়া যায়, মানে যে বাড়িতে একজন ব্যক্তি বাস করছেন বা যার নামে এই বাড়িটা আছে, তিনি কোন দিকে তার দরজা করলে ভালো হবে, মানে বেস্ট কোন দিকে তার বাড়ির দরজা হওয়া উচিত অ্যাকচুয়ালি, তো সেটা করতে পারবে। কোন দিকে তার জন্য তার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে সাপোর্ট করবে, কোন দিকে তার টয়লেট,
কোন দিকে তার দরজা হবে, কোন দিকে তার কিচেন হবে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা। বাস্তু অনুযায়ী তো একটা হবে স্পেসিফিক, এটাই এটাই এটাই। আবার অ্যাস্ট্রোলজি অনুযায়ী সেটা কিছুটা হেরফের করে, কিছুটা ডিফার করে। তো সেটা যদি তার অনুযায়ী করা যায় তাহলে তার জন্য হবে বেস্ট। তো এর জন্য আমরা অ্যাস্ট্রোলজিকেও কাজে লাগাই, নিউমোলজিকেও কাজে লাগাই, যেটা স্যার বললেন এই মুহূর্তে। নতুন বাড়ি করলে তো অবশ্যই একদম বাস্তু মেনে করা উচিত। আর যদি পুরনো বাড়ি হয়ে গিয়ে থাকে, না ভেঙেও বাস্তু করা যায়। এবং 100টার মধ্যে 90টা মানুষের বাড়িতে না ভেঙেই বাস্তু করা হয়, করি। মেদিনীপুর, কলকাতা, দিল্লি, যেখানেই যাচ্ছি সব জায়গাতেই না ভেঙেই বাস্তু করি। মানে আমরা মডার্ন বাস্তু যে মেথড সেটাও করি, আমরা ওল্ড ট্র্যাডিশনাল বাস্তু সেটাও করি। আর এছাড়া আমরা বিভিন্ন হিলিং মোডালিটিসের কাজও করি। তো আমরা না ভেঙেই বাস্তু করি। তো আপনার বাড়িতে যদি কোনো জায়গায় গোলমাল হয়ে থাকে, বাস্তু অনুযায়ী যদি ভুল জায়গায় টয়লেট হয়ে থাকে, এরকম নয় যে গোটা টয়লেটটাকে ভেঙে দিতে হবে। অনেক রেমেডি, প্রদীপের বাড়িতেও রেমেডি হচ্ছে, যেখানে টয়লেট ছিল আজও সেখানেই টয়লেট আছে। প্রদীপের বাড়িতে একটা রেমেডি করা হয়েছে। আর নতুন বাড়ির ক্ষেত্রে আমরা এমনভাবেই করব যাতে আর কোনো মেডিসিন না খেতে হয়, প্রথম থেকে একদম অসপিসিয়াসভাবে। ফ্ল্যাট কেনার জন্য বহু লোক এখন আমাদেরকে নিয়ে যায় ফ্ল্যাট দেখানোর জন্য, যে 5টা ফ্ল্যাট দেখেছি, কোনটা নেব কোনটা নেব না, তার জন্য কোনটা বেস্ট হচ্ছে। যারা প্রমোটার তারা প্রত্যেকেই বলছে যে তাদের ফ্ল্যাট বাস্তু অনুযায়ী। কিন্তু আমরা যখন কোনো ক্লায়েন্ট নিয়ে যাচ্ছে তখন 100টার মধ্যে 99টা ফ্ল্যাটে গিয়ে দেখছি বাস্তু মানা হয়নি। ফ্ল্যাটের যিনি ওনার তার অনুযায়ী বাস্তু হয়নি বা এমনিও বাস্তু হয়নি, কিন্তু যিনি প্রমোটার টোটাল জায়গাটা তার যাতে বিক্রি হয় সেই অনুযায়ী কিন্তু তিনি নিজের বাস্তুটুকু করে দিয়েছেন। কিন্তু আপনারা যারা ওই ফ্ল্যাট টোটাল প্রপার্টিটার একটুখানি অংশ নেবেন, সেই জায়গাটাকে ভেবে বাস্তু করা হয় না। মানে আপনাদের কোথায় কিচেন হওয়া উচিত, কোথায় টয়লেট হওয়া উচিত, কোথায় মাস্টার বেডরুম হওয়া উচিত, এর যে ডিটেলস সেটা মানা হয়নি। তো নিজেদের জীবন নিজেদের হাতে আছে, অল্প কিছু খরচা করে সামান্য চেঞ্জেস করে কিন্তু জীবনে অনেক পরিবর্তন আনা যায়। বাস্তু ঠিক করালে বাড়ি যতজন মেম্বার সবাই বেনিফিট পাবেন। নমস্কার, ভালো থাকবেন, একটু একটু করে এগোন। যারা যারা জীবনে পরিবর্তন চান, লীনা বোনের সঙ্গে কমেন্ট করবেন, যোগাযোগ করবেন। অবশ্যই মানে কারো যদি যোগাযোগ করার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমাদের নাম্বারগুলো একটু লীনাই দিয়ে দেবে, হ্যাঁ স্ক্রিনে দিয়ে দেবে, আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা সর্বত্র যাই, এরকম নয় যে বর্ধমান, আমাদের সবই ক্লায়েন্ট বাইরে বাইরে। আচ্ছা, আর একটা কথা আমি জিজ্ঞেস করছি আর কি, সেটা হচ্ছে ধরুন এইটা প্রচুর সবাই জানে, মানে খুব কমন যে ঈশান কোণে টয়লেট করতে নেই, এটা ভীষণ কমন একটা কথা। মানে এটা কতটা সত্যি, মানে একটুখানি ভিডিওতে তাহলে বলে দিলে, মানে অনেকে হয়তো জানে না ব্যাপারটা যে ঈশান কোণে টয়লেট করলে সত্যি ক্ষতি হয় বা কি হতে পারে, একটুখানি ওই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে দিন। এটা এবার একটু ম্যাডাম বলুন, আমি তো বলেছি ম্যাডাম একটু বলুন। দিদির ব্যাপারে ঈশান কোণে টয়লেট, ঈশান তো আমাদের দেবতাদের স্থান। তো দেবতার স্থানে আমরা টয়লেট কখনোই করব না। আর বাস্তুতে আমরা বলি, আমরাই অ্যাকচুয়ালি বলি যে বাস্তুতে কোনো ডেমোলেশনের দরকার হয় না, না ভেঙে আমরা বাস্তু করি। কিন্তু এই জায়গায় না আমাদেরও হাত পাটা বাঁধা হয়ে যায় যদি আমরা দেখি কোনো বাড়ির ঈশান কোণে টয়লেট আছে। ঈশান কোণে টয়লেটের কোনো রেমেডি নেই। হ্যাঁ, যে বাস্তুকার বা যে অ্যাস্ট্রোলজার বা পৃথিবীর যে যাই বলুক না কেন, ঈশান কোণের টয়লেটের কোনো রেমেডি নেই। একটাই রেমেডি, সেটা হচ্ছে ভেঙে ফেলতে হবে। একটাই রেমেডি মাত্র, সেটা ভেঙে ফেলতেই হবে। তাছাড়া ঈশান কোণে যদি টয়লেট থাকে মানে ভীষণভাবে নেগেটিভিটি তো চারিদিক থেকে জড়িয়ে পড়তে পারে, সেটা মানে আমি যেটুকু আর কি শুনেছি আপনাদের কাছে। রোগগুলো বলে দিচ্ছি ম্যাডাম, যেটা এখনো রোগগুলো বলে ম্যাডামই বলে দিন। রোগ তো সাংঘাতিক রোগ হয়, মানে কোনো এমন রোগ হবে যেটা কিনা সারবে না আপনার, এবং আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেবে। মানে সারা জীবন বিছানায় পড়ে থাকতে হবে যতদিন বাঁচবেন। এরকম টাইপের ক্রিটিক্যাল ডিজিজ হবে, অ্যাকচুয়ালি ভীষণ ক্রিটিক্যাল ডিজিজ। আর কিছু ডিসিশন তারা ভুল নেবে। নর্থ ইস্টে কী হয়, নর্থ ইস্টে মানে ঈশান কোণে টয়লেট থাকলে সেই বাড়ির যারা মেম্বার থাকবে, যারা ডিসিশন নেয়, তো তারা এমন কোনো ভুল জায়গায় ভুল ডিসিশন নিয়ে ইনভেস্টমেন্ট করে ফেলবে যেটা লস। যেমন ধরুন হয়তো শেয়ারেতে সে ভাবলো বিরাট টাকা রোজগার করবো এরকম, বা কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করলো ভুল, কোনো একটা ল্যান্ড কিনতে গেলো, ল্যান্ডটা এমন একটা ল্যান্ড কিনলো যে ল্যান্ডটা ডিসপিউটেড ল্যান্ড, এরকম হবে। পড়াশোনার ক্ষেত্রে সেই বাড়ির ছেলেমেয়েরা এমন কোনো লাইন চুজ করলো যে লাইনটা এগিয়ে থেকে পড়া শেষ করার পরে কোনো কেরিয়ার নেই, সে একটা ইমোশনালভাবে অ্যাকচুয়ালি ডিসিশন আপনাকে সঠিক নিতে দেবে না যদি নর্থ ইস্টে টয়লেট থাকে। 99% ক্ষেত্রে তাদের জীবনে সমস্যা হবেই হবেই হবেই। 1% ব্যতিক্রম আছে, যাদের ওপরে গুরুর কৃপা আছে, ঈশ্বরের কৃপা আছে, পূর্বজন্মের কোনো পুণ্য কাজ আছে, প্রারব্ধ ভালো থাকে। এই জাতীয় যদি 1% কোনো মানুষ থাকে, তাদের ক্ষেত্রে টয়লেট থাকলেও তাকে নেগেটিভ এফেক্ট দেবে না। বাট 99 ক্ষেত্রে এর কোনো রেমেডি নেই, ভাঙতেই হবে।
আর কোনো অপশন নেই। আরেকটা কথা আমি বলছি, সেটা হচ্ছে ভুল। মানে আমরা আবার অনেক সময় ভাবি কি বাস্তবিক কেন ডাকবো, আমরা নিজেরাই তো কম্পাস দিয়ে ধরে দেখতে পারি মানে ঈশান কোণ কোনটা, বা হয় না আমরা একটা আইডিয়া করে যে নর্থ ইস্ট মানে আমাদের এইদিকে পূর্ব এইদিকে উত্তর, তাহলে এই দিকটা আমাদের ঈশান কোণ, সেই দিকটা আমরা বাদ দিয়ে করে নিলাম সবকিছু। কিন্তু এটা তো হতে পারে যে সেই জায়গাটা ভুল। দুটো ক্ষেত্রে সঠিক হবে যদি আপনার বাড়ি পারফেক্ট বর্গক্ষেত্র হয় এবং আপনার বাড়ি যদি 0 ডিগ্রিতে অ্যালাইন থাকে মহাবিশ্বের অ্যাঙ্গেলে। এই দুটো যদি হয় সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে মাঝখানে কম্পাস নিয়ে দাঁড়িয়ে যেটা ঈশান কোণ সেটাই। কিন্তু এইটা শতকরা 2 থেকে 3% বাড়িতে এই দুটো ফ্যাক্টর মিলবে, 98% ক্ষেত্রে মিলবে না, কারণ আমাদের বাড়ি এমনিই আয়তক্ষেত্র। অতএব নর্থ ইস্ট এমনিই সরে যাবে। তো যতই আপনার 0 ডিগ্রি অ্যালাইন থাকবে, আবার যদি 2 ডিগ্রি 5 ডিগ্রি 7 ডিগ্রি চেঞ্জ হয় তো চেঞ্জ হয়ে গেলো, যেটাকে ঈশান ভাবছেন সেটা ঈশানই নয়। আর যেটাকে ভাবছিলেন যে ঈশান নয় হয়তো পূর্ব দিক, সেটাই অ্যাকচুয়ালি ঈশান কোণ হয়ে গেল আপনার। তো একবার দেখিয়ে নেবেন। হ্যাঁ, মানে সেই হিসেবে তাহলে আমাদের উচিত আর কি সবসময় যারা যে বিষয়ে স্পেশালিস্ট বা মানে অনেক বেশি জানে সেই বিষয়ে তাদেরকে দিয়ে একবার বাড়িটাকে মানে মাপঝোঁক করিয়ে নেওয়া, যে কোনটা অ্যাকচুয়ালি বাড়ির ঈশান কোণ, কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট, এটা করিয়ে নেওয়া, মানে নিজেরা সেটাকে ব্যাপারটাকে না করে, তাই না? সেটা অনেক সময় ভুল হতেই পারে। একবার ওপিনিয়ন নিয়ে নেবেন। আপনার এলাকায় যদি কোনো ভালো বাস্তুবিদ থাকেন যিনি মডার্ন বাস্তুও জানেন এবং ওল্ড বাস্তু, দুরকম বাস্তু। দাদা বা দিদি যে বললেন যে মানুষের জীবনে তো সমস্যা সবার জীবনেই থাকে, কিন্তু কিছু সমস্যা আমাদের জীবনে এমনভাবে থাকে কোনোভাবে আমরা সমাধান পাচ্ছি না। তো সেরকম সমস্যা থাকলে অথবা কোনো সমস্যাই নেই, আমাদের মনে হচ্ছে যে আমরা লাইফে আরেকটু বড় কিছু করতে চাই, তো একবার দেখিয়ে আমরা নিতেই পারি, তাই না? যে হ্যাঁ আমাদের লাইফে ঠিক কতটা আমরা এগোতে পারবো, যদি সম্ভব হয় একবার অবশ্যই তোমরা দেখিয়ে নেবে, আমার মনে হয় তোমাদেরই ভালো হবে। হয় যে এগুলো হয়তো মিথ বা এগুলো কুসংস্কার বা এগুলোর কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই বা এগুলো একটা ভাঁওতাবাজি। প্রত্যেকের মতামতকে আমরা বলছি তিনি তার লেভেলে যতটা জানেন সেই অনুযায়ী ঠিক বলছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। লিনার যারা দর্শক আছে, আমরা প্রথমে কি পড়েছিলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা যখন ছোটোবেলায় পড়েছিলাম। এটা সত্যি কথা, এটা যে বইয়ে লেখা ছিল সূর্য পূর্ব দিকে ওঠে, কবিতায় লেখা আছে, বইয়ে পড়েছি, তাহলে সত্যি কথা। কিন্তু আজকে আপনারা জানেন সূর্য পূর্ব দিকে ওঠে না, পৃথিবী ঘোরে, আমরা তাই ভাবি যে ওটা সূর্য উঠছে, অ্যাকচুয়ালি সূর্য ওঠে না। 2 নাম্বার পড়েছিলাম সূর্য স্থির, পৃথিবী ঘুরছে তার চারপাশে, এটাও পড়েছিলাম। এখন যদি আপনি একটু পড়াশোনাটা আর একটু যারা বড় করেছেন, হায়ার লেভেলে করেছেন, তারা জানেন পৃথিবী যেরকম ঘুরছে সূর্যও সেরকম ঘুরছে, সূর্য স্থির না। তাহলে কি বই আমাদেরকে ভুল পড়িয়েছিল? না। যিনি যে লেভেল পর্যন্ত নিতে পারবে একটা শিশুর মনে সূর্যটা পূর্ব দিকে ওঠে বললে শিশু সহজে পূর্ব দিকটাও ধরতে পারবে, তাই সেইভাবে বইটাকে লেখা হয়েছিল। তো যারা কুসংস্কার বলছেন তারা না ওই কু লেভেল পর্যন্তই আছেন জানার জায়গায়। এই কুটা বাদ দিলে তারপর সংস্কারে আসবে, মানে একটু হায়ার পড়াশোনা করলে। তারপর যারা আরেকটু হায়ারে যাবে তারা জানবে এটা কমপ্লিট বিজ্ঞান। বায়ু প্রবাহ, জলপ্রপাত, আমরা ভূগোলে পড়েছিলাম না, বৃষ্টিপাত, বিভিন্ন সময় মৌসুমি বায়ু, সব কিছু নিয়ে বাস্তু। আপনার বাড়ির মাটি থেকে শুরু হয় বাস্তু, আপনার বাড়ির একদম লাস্ট চূড়াটা পর্যন্ত বাস্তু। যা দেখছেন সব কিছু আপনার বাস্তুর অন্তর্গত। তো আপনার থাকার পরিবেশ এবং জায়গাটা যত ভালো, দেখুন না একটা স্যাঁতস্যাঁতে ঘরে থেকে দেখুন, ধীরে ধীরে আপনার রোগ প্রবণতা আসবে, অ্যালার্জির টেন্ডেন্সি আসবে। কিন্তু আপনি যদি একটা স্যাঁতস্যাঁতে না ঘরে শুয়ে যদি একটা সুন্দর ঘরে আসবে না, তাহলে স্যাঁতস্যাঁতে বাস্তুটা রোগকে ডেকে আনে। এই তো সায়েন্স। আপনার ব্রেন জানে কোন দিকটা পূর্ব দিক, কোন দিকটা পশ্চিম দিক, সবই জানে। আপনি না জানলেও তো আপনার ব্রেন সেই রোগগুলো দিচ্ছে। বিজ্ঞান বলছে সব রোগের মধ্যে 90% রোগ সাইকোসোম্যাটিক, মানে মস্তিষ্ক প্রসূত, মন প্রসূত। তো এখানেও আপনার অবচেতন মন, বাস্তুর যে এফেক্ট অবচেতন মন দ্বারা আপনাকে প্রভাবিত করা হয়। তো কমপ্লিট সায়েন্স এখানে ভেঙে বলতে গেলে কোনো পডকাস্টে লিনাকে বলুন আপনারা পডকাস্ট করতে, তাহলে 2-3 ঘন্টার ডিটেলসে আলোচনা করা যাবে। আজকে ওর বাড়িতে একটি বিশেষ কাজে এসেছিলাম, আর থিবাংশকে অনেকদিন আদর করা হয় না, একবার কোলে নিলাম, সেই কারণে এসেছিলাম। পরে একদিন বলবো সময় পেলে। তবে বলবো নিজের জীবন তো কিছু খরচা করে নিজেদের জীবনটা রেকটিফাই করি না, ভালো। আপনাদের জীবনে যেগুলো লক্ষ্য আছে সেগুলো যাতে অ্যাচিভ হয়, আমাদের তরফ থেকে এই কামনা রইল। আমাদের লিনার চ্যানেলের যত দর্শক রয়েছে তাদের প্রত্যেকের যেন জীবন সুখের হয়, সুন্দর হয়, এই কামনা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।